নমস্কার, সংসরতি ইতি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণোদয় পাল চৌধুরীর মুখোমুখি আমরা, তার সঙ্গেই সামান্য কিছুক্ষণ আমরা কথা বলে নেব। নমস্কার অরুণদা। হ্যাঁ, প্রথমেই যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কিছুদিন আগে খবর পেলাম যে শ্যামপুরে প্রচার চলাকালীন একটা ছোট দুর্ঘটনা হয় আর তাতে আপনি আহত হন। এখন কেমন আছেন? এখন একটু ভালো আছি। আবার ওই দুর্ঘটনা আবার বাঁদিকে 3টে লিপ হয়ে গেছে, কলার বোর্ড হয়ে গেছে এবং আমি সজীব হাসপাতালে ভর্তি ছিলাম। আমাকে যেদিকে ছাড়া হয় আমি সেদিকে আমার ব্যক্তিগত ওয়ার্ডে সই করে বেরিয়ে গেছি, তাহলে আরও 4 দিন লাগবে। ভোটের কাজে তো প্রচারে বেরোতে হবে আপনাকে। সব ডাক্তার বড় অপারেশন করতে গিয়েছিল, অপারেশন করলে আমাকে আমি 13 মাস রেস্টে, যার ফলে আমি বললাম এখন তো আপনার পক্ষে সম্ভব নয়, যা হবে আফটার ইলেকশন। অর্থাৎ এখন তাতে যদি পরে অপারেশন করতে অপারেশন করতে কোনো অসুবিধা নেই। এখন আমাকে ছেলেকে আমি বেরিয়ে এসেছি এবং ছেলেকে যে শ্যামপুরে যে দুর্ঘটনা করেছিল, এটা আমি মনে করি যে পুরোপুরি তৃণমূলের চক্র। এটা আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, আপনি নিজেই বলবেন। এরকম একটা শোনাও যাচ্ছে চারিদিকে। তার কারণ হচ্ছে আমি একটা সর্বভারতীয় দলের লোকসভার ক্যান্ডিডেট, আমার নির্দিষ্ট বুথ দিয়ে আমি র্যালি করছি। অবশ্যই লোকাল পুলিশ থাকা উচিত ছিল, ঠিক। নির্বাচন কমিশনের লোক থাকা উচিত ছিল, কিন্তু সেদিকে তখন কেউ ছিল না। আমার র্যালি যখন যাচ্ছিল তখন হঠাৎ দুটো মোটরসাইকেল দ্রুত গতিতে আসে এবং আমি একদম মাইক্রো এলাকা কভার করতে প্রচার করছিলাম, সেটা আপনারা দেখেছেন এখন। তা সাইকেলের সরু রাস্তা, টোটোওয়ালা ভয় পেয়ে যায় এবং যদি টোটোওয়ালা সাইডটা চাপতো তাহলে পুকুর দিয়ে যেত, সেই জন্য পার্টি খেয়ে আচ্ছা আচ্ছা। পার্টি খাওয়াতে পরে এবার সেই মোটরসাইকেল বা আমরা যাত্রা করা করণীয় আমরা সাততলা এটাই করেছি। এবার আমি গুরুতর জখম হয়েছিলাম যে কারণ তৃণমূল আমার প্রচারে, আমার জনপ্রিয়তাতে এবং মানুষের উচ্ছ্বাস, আবেগ, ভালোবাসাতে ওরা বুঝতে পেরেছে যে পায়খানার জন্য ছড়ে গেছে। অতএব আমাকে প্রচার কার্য থেকে বিরত রাখার জন্যে আমি মনে করি এটা করেছি, কিন্তু ঈশ্বর সহায় থাকায় আমি দ্রুত আবার ময়দানে নেমে পড়েছি কর্মীদের সঙ্গে। যাক, আপনি সুস্থ হয়ে উঠুন অতি তাড়াতাড়ি, এটাই কামনা করি। আচ্ছা অরুণদা, এখন তো নির্বাচন, এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের যে ভৌগোলিক আকার, চারিদিকে আপনাকে ছুটতে হচ্ছে। আমি একটা লঘু চালের প্রশ্ন করছি, একাডেমিক প্রশ্ন। সেটা হচ্ছে আজকালকার দিনে আমি আপনার ফেসবুকে আমি দেখলাম আপনার জন্মসালটা 1962। যেটা প্রশ্ন আমার একাডেমিক প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার নামটা একটা খুব বড় নাম, অরুণ উদয় পাল চৌধুরী। এই নির্বাচনের কাজে তো আপনাকে বহু জায়গায় সইসাবুত করতে হয়, কর্মীদের দেয়াল লিখতে হচ্ছে। এই যে এত বড় নাম, এটাকে ম্যানেজ করা তো একটু অসুবিধা হয় আপনার? আমার ছোটবেলা থেকে অভ্যাস হয়ে গেছে। অসুবিধা। আচ্ছা আচ্ছা। 2021 সালে আমি যদি খুব ভুল না করি, আপনি হাওড়া গ্রামীণ জেলার বিজেপির সভাপতি নির্বাচিত হয়েছিলেন 2021 ডিসেম্বর। ঘটনাচক্রে ওই দিন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন 25শে ডিসেম্বর। তারপরে 2021-এ হাওড়া গ্রামীণের সভাপতি হওয়ার পরে 2024-এ আপনি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। এবং তার থেকেও যেটা বড় কথা, যে এই কেন্দ্রে, এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে এই যে অষ্টাদশ লোকসভা নির্বাচন হতে চলেছে, মানে এর আগে 17টা হয়েছে, এটা 18 নম্বর লোকসভা নির্বাচন। এই কেন্দ্রে আজ পর্যন্ত কোনোদিন ভারতীয় জনতা পার্টি জয়ী হতে পারেনি। তা সেই রকম একটা জায়গা থেকে আপনি একদম সাংগঠনিক স্তর থেকে উঠে আসা একজন প্রার্থী হিসেবে এই হাওড়া জেলায়, এই উলুবেড়িয়া কেন্দ্রে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে, এবারে কি অন্যরকম কিছু হবে, সেরকম আশা করা যায়? 100% নিশ্চিত। আবার 24শে মার্চ ডাক ঘোষণা হয়েছে। আমি 25 তারিখ থেকে সকাল বিকাল প্রচুর প্রচার শুরু
এই গরমের মধ্যে, এই তীব্র তাপদাহের মধ্যে কোনো পার্টি টেলে প্রার্থীরা প্রচার করেনি, আপনারা লক্ষ্য করেছেন। সেখানে আমি রুটিন পার্টি সকাল 8টা থেকে 1টা এবং বিকেলের দিকে 4টে থেকে রাত্রি 8টা একদম টোটো করে মাইক্রো এলাকা কভার করেছে। এই কারণে মানুষের সুখ দুঃখের সাথী হতে চেয়েছে। আমি ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি, টোটাল এলাকা আমার ছেলে, কিন্তু সেটা আমার কর্মীদের সঙ্গে সাম্প্রতিক বিষয়ে মিট করেছে। কিন্তু আমজনতার সঙ্গে মুখোমুখি তাদের অভাব অভিযোগ শোনা আমি মনে করলাম এটা ঠিক তাই। তার কারণ হচ্ছে দীর্ঘ 35 বছরের বামফ্রন্ট শাসন করেছে, লোকসভা তারা প্রার্থী ছিল, 15 বছর তৃণমূল আছে, কিন্তু উলুবেড়িয়ার কোনো ডেভেলপমেন্ট হয়। যে টিভিতে সেই টিভিতে পড়ে আছে। আমি উলুবেড়িয়ার ভুলভূত হওয়ার জন্যে আমি এখানেই ছোটো থেকে বড় হয়েছি উলুবেড়িয়াতে, উলুবেড়িয়া হাই স্কুলে পড়েছি, কলেজে বলতে যাচ্ছিলাম, তাই আমি সব কিছু জানি। তাই যে আমরা যে পরিবেশ দেখেছি তাতে হচ্ছে কিছু রাস্তার ধারে বড় বড় বিল্ডিং হয়েছে, কিন্তু সার্বিক কোনো উন্নতি হয়নি, কোনো ডেভেলপমেন্ট হয়নি। সেই জন্যে আজকে 2024 সালে যে মোদিজি যে তৃতীয়বার প্রধানমন্ত্রী হবে এই বিষয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই, নিশ্চিত। এবং এবারে মোদিজি কি বলেছে, ইসকা বাদ 400 পার, এবং আমিও সেই জন্য নিশ্চিত যে এই 400 যে পার হবে তার মধ্যে উলুবেড়িয়া লোকসভা যুক্ত হবে। এবং আমি মানুষের কাছ থেকে যেভাবে সাড়া পেয়েছি তাতে আমি নিশ্চিত 2024 সালের 4 তারিখে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে নতুন সূর্য উদয় হবে, অর্থাৎ পদ্ম ফুটবে। অর্থাৎ আমি একটু যোগ করি, নতুন সূর্য উদয় হবে বললেন, অরুণ উদয় হবে, অরুণ মানে সূর্য। আচ্ছা, 2019-এর লোকসভা নির্বাচনের পর থেকে আমরা পশ্চিমবঙ্গে একটা ট্রেন্ড দেখেছি, বা এরকম একটা কথা কোট আনকোট শুনে আসছি, যে বামের ভোট রামের ট্রান্সফার হয়ে গেছে। যে বিপুল যে একটা বামপন্থী ভোটার ছিল, তারা তৃণমূলের অত্যাচারে প্রচণ্ড বীতশ্রদ্ধ হয়ে গিয়ে তাদের সব ভোটগুলো দিয়ে দিচ্ছে বিজেপি। এইবারে 2019-এর পরিস্থিতিটা অন্য ছিল। তারপরে 2021-এর নির্বাচনে আমরা দেখেছি যে আবার মমতা ব্যানার্জি বিপুলভাবে জয়লাভ করে ক্ষমতায় এলেন। 2024 এবারে পাটিগণিতটা একটু বদলেছে, কারণ বাম আর কংগ্রেসের মধ্যে জোট হয়েছে। তা আপনার কি মনে হয় এবারে ওই রসায়নটা পাল্টাবে? কোনো পাল্টাবে না। মানুষ মোদিজির যে উন্নয়নমূলক কাজে মানুষ খুশি এবং আকৃষ্ট। আজকে কেন্দ্রীয় সরকারের সবই জনমুখী প্রকল্পগুলো পশ্চিমবাংলায় চলছে, যেগুলো আমাদের মাননীয়া সকাল থেকে রাত অব্দি যদি 100টা কথা বলে 90টা মিথ্যা হবে। উনি সবই বলছেন উনি দিচ্ছেন, কিন্তু সেটা দিদি দিচ্ছে কি দাদা দিচ্ছে সেটা মানুষ চায়, নতুন করে বোঝানোর কিছু নেই। আর আজকে আমি মনে করি যে শাসক দলটা রয়েছে যুবক বিরোধী, মহিলা বিরোধী, গরিব বিরোধী, কৃষক বিরোধী। তার কারণ হচ্ছে আজকে পশ্চিমবাংলা দেখুন কোনো শিল্প কলকারখানা নেই, মানুষ বেকারত্ব বাড়ছে। একসময় সারা ভারতবর্ষ থেকে পশ্চিমবাংলার মানুষ কাজের সঙ্গে আসত, আর এখন হচ্ছে এখানকার এই আমতা উদয়নপুরের বিস্তীর্ণ এলাকার যুব সমাজকে ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে কাজের জন্য। এবং সেই রাজ্যগুলো কোন রাজ্য? বিজেপি শাসিত রাজ্য, কারণ সে ডেভেলপমেন্ট আছে, উন্নতি আছে, সেখানে কলকারখানা আছে, শিল্প আছে। কাজেই মানুষ আজকে এই যে মোদি আবার যে মোদিজির একটা জনমুখী প্রকল্প আয়ুষ্মান ভারত, অর্থাৎ একটা গরিব মানুষ যদি অসুস্থ হয় তার যদি ওই কার্ড থেকে 5 লক্ষ টাকা চিকিৎসার জন্য পাবে, এবং শুধু পশ্চিমবাংলা না ভারতবর্ষের যে কোনো প্রান্তে চিকিৎসা করতে হবে, তাকে 5 পয়সা খরচা করতে হবে, ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কিন্তু মাননীয়ার এই সমস্ত প্রকল্পগুলো পছন্দ নয়, কারণ যদি ডাইরেক্ট যদি মানুষের অ্যাকাউন্টে ঢোকে তাহলে ওনার এবং ওনার ভাইয়ের কার্ড মানি আসবে কী করে? যার ফলে এরকম একটা জনমুখী প্রকল্প সারা ভারতবর্ষে চালু হলো, বিরোধী দলগুলো নিল, পশ্চিমবঙ্গে উনি চালু করতে দেন স্বাস্থ্যসাথী, কিন্তু স্বাস্থ্যসাথী একটা ফেক। আজকে স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে কোনো বড় হসপিটাল নার্সিংহোমে ভর্তি হতে পারবে না। আর যদিও ভর্তি হন, আপনি দায়িত্ব নিয়ে বলছি
তাদের রক্ত চোষার মতো আজকে এই পরীক্ষার কাল সেই পরীক্ষা নিয়ে দারুণভাবে তাদের অর্থ চুষে দেওয়া হয়। অর্থাৎ গরিব মানুষের থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে চিকিৎসা। এমনি তো পশ্চিমবাংলার চিকিৎসার হাল কী অবস্থা জানেন, দেখছেন। কাজে আজকে যদি উনি যদি গরিব বিরোধী না হতেন, উনি যদি শুধু ওনার ফ্যামিলির আর ভাইপোর আর লুটেরা ভাইদের যদি স্বার্থ না দেখতেন, তাহলে এই প্রকল্পটা চালু করতেন। এছাড়া আমি প্রচার করতে গিয়ে দেখেছি গ্রাম বাংলার বিস্তীর্ণ এলাকায় এখনো মানুষের ত্রিপলের বাড়ি, মোগলার ছাউনির বাড়ি, খড়ের বাড়ি, টালির বাড়ি, টিনের বাড়ি। তা আমার মাননীয় কাছে প্রশ্ন যে আমি ওই ব্যক্তিদের নেমে আমি কথা বলেছিলাম যে আপনার কেন এই মাটির বাড়ি এখনও কেন আপনার হচ্ছে টিনের ছাউনি আছে বা টালির ছাউনি আছে, খড়ের ছাউনি আছে, ত্রিপলের ছাউনি দিয়ে মানুষ বাস করছে। আমি বললাম যে প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প গরিব মানুষের মাথায় ঢালাই ছাদ দিতে পারি আমি পারি। তাতে আমাকে কয়েকজন উত্তর দিয়েছে, বারবার পঞ্চায়েতে গিয়ে বলার পরে বলেছে হবে তৃণমূলের ভাইরা 20,000 টাকা নিয়ে গেছে ঘর দেবে বলে, টাকাও দেয়নি, ঘরও দেয়। এটাই হচ্ছে মাননীয়ার উন্নয়ন। আর যদি মাননীয়া যদি সত্যিকারের উন্নয়ন করতো, তাহলে বিগত দিনে পঞ্চায়েতে পৌরসভা প্রত্যেকটা ইলেকশনে তৃণমূলের হারবাদ বাড়িকে বোম পিস্তল দিয়ে সকাল থেকে দৌড়দৌড়ি করতে হতো না। তাহলে উন্নয়ন মানুষের প্রতি ভরসা থাকবে। তার কারণ মাননীয়াও জানে, মাননীয় ভাইরাও জানে যে যে কোনো মূল্যে 5 বছর ক্ষমতা এলে আমরা লুটপাট করে খেতে পারবো। আজকে মাননীয়া নিজে দেখুন সবসময় অন্যায়ের পক্ষে, ন্যায়ের বিপক্ষে। তার প্রত্যক্ষ প্রমাণ সন্দেশকারী, উনি শাহজাহানের পক্ষে, রেশন চুরির দুর্নীতিতে আটক উনি জ্যোতিপ্রিয় মল্লিক বালুর পক্ষে। তাহলে আজকে মাননীয়া যাদের চাকরি যাদের প্রাপ্য যারা পায়নি তাদের জন্য কান্না নেই, যারা দুর্নীতিগ্রস্ত ওদের চাকরি আছে, চাকরি হয়েছে, উনি তাদের জন্য কান্নাকাটি করছেন। বিজেপি একটা সেলও খুলেছে এবং উনি কী করছেন লক্ষ লক্ষ টাকা না কোটি কোটি টাকা কিছু হলেই উনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন, সে পয়সাটা জনগণের ট্যাক্সের টাকা। তাহলে আজকে মাননীয়ার হচ্ছে যেগুলো মূল্যে ক্ষমতায় টিকে থাকতে হবে, তাদের ভাইদের তাদের হচ্ছে চেলাচামড়দের লুটপাট করতে দিতে হবে। আর আজকে পশ্চিমবাংলাকে একটা শ্মশানে পরিণত করেছে। এবং উনি রাজনীতি করেন সবসময় পুষ্টিকর রাজনীতি, বিভাজনের রাজনীতি। ভারতীয় জনতা পার্টি হচ্ছে আমাদের মোদীজি কী বলছেন, সবকো সাথ, সবকো বিকাশ, সবকো বিশ্বাস। অর্থাৎ আমাদের কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো রয়েছে দেখবেন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, নির্বিশেষে সবাই পাচ্ছে। তাহলে বিজেপি কী করে সাম্প্রদায়িক হয়? আমরা ঠাকুমা দিদিমার কাছে শুনেছি যে ছোটোবেলায় ভূতের ভয় পেলে রাম নাম করে ভূত পালিয়ে যায়। তাহলে আজকে বর্তমানে আজকে মাননীয়া রাম নাম সহ্য করতে পারেন না। রাম শুনলে ওনার গোটা শরীরে শিহরণ শুরু হয়, আর উনি কী বলেন গালি দিচ্ছে। আজকে রাম জয় শ্রীরাম বলে উনি বলেন গালি দিচ্ছে। তাহলে আজকে পশ্চিমবাংলায় যে বিভাজনের রাজনীতি, যে তুষ্টিকরণ রাজনীতি, তার আজকে স্রষ্টা হচ্ছে মাননীয়। তার কারণ হচ্ছে নুপুর শর্মা ইস্যুতে আপনারা দেখেছেন যে উলুবেড়িয়া ন্যাশনাল হাইওয়ে, উলুবেড়িয়া স্টেশন কী হয়েছে, হ্যাঁ, আমাদের জেলা পার্টি অফিসে কী হয়েছে, জেলা অফিসকে পুরো পুড়ি দেওয়া হয়েছে। আমরা তো স্টেশনেও ভাঙচুর হয়েছে। রাস্তার 12-14 ঘন্টা অবরোধ থেকেছে। তাহলে পুলিশ সিকিউরিটি হয়ে দাঁড়িয়ে ছিল, পুলিশ কিছু বলেনি। তার কারণ মাননীয় নির্দেশ ছিল, কিছু বলা যাবে না। তাহলে এই যে তুষ্টিকরণ রাজনীতি, উল্টো দিকে আমাদের রাজ্য সভাপতি যদি হেনস্থা হয়, আমরা যদি ন্যাশনাল হাইওয়ে 5 মিনিট অবরোধ করি, আমাদের মিথ্যা একাধিক খেলা দেওয়া হয়। তাহলে এই যে দ্বিচারিতা, এটা চলবে না। মানুষ আজকে বুঝে গেছে যে আজকে পশ্চিমবাংলার কী পরিস্থিতি আছে। তারপরে মানুষ পুরোপুরি এদের প্রত্যাখ্যান করেছে, এদের পায়ের তলার জমি সরে গেছে। আমি নিশ্চিত আজকে আমাদের সর্বভারতীয় লিডাররা যে টার্গেট দিয়েছে সেই লক্ষ্য পূরণ হবে, বরং আরও বাড়বে। তার কারণ মানুষ চুপচাপ আছে। আজকে চমকে ধমকে জোর করে আর চলবে না। যখন বামফ্রন্ট যাবে, কেউ ভাবি বামফ্রন্ট যাবে, এইটাই হচ্ছে শেষ ভোট তৃণমূলের। এই 24-এর লোকসভা নির্বাচনের পর তৃণমূল দলটাকে সাইনবোর্ডে
আচ্ছা, আরেকটা যেটা জিনিস জিজ্ঞেস করবো আপনাকে, যে 2021 সালে আমরা দেখেছি যে নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে প্রচার করতে গিয়ে মমতা ব্যানার্জি একটা আহত হন, তার পায়ে চোট হয়, তাকে প্লাস্টার করে আমরা দেখেছি। পুরো বিধানসভা নির্বাচনের প্রচার পর্বটা হুইল চেয়ারে বসে বসে উনি করেছিলেন, এটা সবাই আমরা জানি। আমি এই উদাহরণটা এই সময় কেন টেনে আনলাম, আমি দেখলাম সেদিন টিভিতেও দেখলাম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টেও দেখেছি, সেটা হচ্ছে আপনি যে আহত হয়েছিলেন, স্বয়ং প্রধানমন্ত্রী, স্বয়ং দেশের প্রধানমন্ত্রীজি দেখা যাচ্ছে যে আপনার হুইল চেয়ারটা ঠেলে ধরে আপনাকে এগিয়ে দিচ্ছে মঞ্চের মধ্যে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীজি অমিত শাহকে দেখেছি আপনার সমর্থনে প্রচারে আসতে। তো এই যে সর্বভারতীয় স্তরের দুজন রথী মহারথী, একজন প্রধানমন্ত্রী, একজন দেশের গৃহমন্ত্রী, আপনার হয়ে প্রচার করতে আপনার কেন্দ্রে এলেন, এটা কি আপনাকে একটা বাড়তি কনফিডেন্স দিচ্ছে? নিশ্চয়ই। আজকে দেখুন, আজকে আমার যে চোটটা, যে কোনো নাটকটা, সেটা সহ্য করতে যে কেউ একটু গেলেই থাকতে হবে। আমার বাঁ দিকের পায়ের 3টে দিন হয়ে গেছে, করার পর আমি যে মানে শুধু মনের জোরে আমি বেরিয়ে এসেছি আমার ময়দানে, এবং দায়িত্ব পালন করছেন, পার্টি যে দায়িত্বটা দিয়েছে। এবং আজকে সেদিকে প্রধানমন্ত্রী এসেছিলেন, সেদিকে আমার উঠে দাঁড়ানোর ক্ষমতা পড়ে যাচ্ছি। তারপর আমি ডাক্তারকে বললাম যে করে হোক আমার যন্ত্রণা কমাতে হতে হবে, আমি যেন সুস্থ করি, সেইভাবে ওষুধ দিই। ডাক্তার এসে আমাকে ওষুধ দেয়, তো আস্তে আস্তে আমি সুস্থ দিতে যাচ্ছি। এবং প্রধানমন্ত্রীর স্পর্শ আমার সেই মনে হয় ভগবানের স্পর্শ করি। এবং আজকে ওরা যে দেখলেন, এই জন্য উনি বিশ্বের একজন সাধারণ প্রার্থীকে দেশের প্রধানমন্ত্রী, তার দলেরই, তিনি মঞ্চে এরকম ভাবে, এরকম দৃশ্য খুব একটা দেখা যায় না, এটা বিরল দৃশ্য, এটা সত্যি। আচ্ছা, সাজদা আহমেদ এখানকার সিটিং এমপি, একটা অভিযোগ তার দলের মধ্যেও আছে, বিরোধীরা তো করেই, যে তাকে এই যে জিতে তিনি চলে যান, তাকে আর এলাকায় দেখতে পাওয়া যায় না। এবারে বাম কংগ্রেস জোটের যিনি প্রার্থী হয়েছেন, তিনিও এই এলাকার নন, বর্ধমানের খণ্ডঘোষী বাড়ি, আজহার মল্লিক, তারও আমি একটা ইন্টারভিউ নিয়েছিলাম। এখানে আইএসএফ প্রার্থী দিয়েছে, আরও অন্যান্য ছোটোখাটো দলের প্রার্থীরা আছে। আর আপনি শুরুতে যে কথা বললেন যে উলবেড়িয়া হাই স্কুল, উলবেড়িয়া কলেজে পড়াশোনা, আপনি একদম এই জেলা, এই লোকসভা কেন্দ্রের মানুষ। আরেকটা যেটা আমার মাথায় খেয়াল হচ্ছে, যে আপনার, এটা তো আপনি জানেন, সেটা হচ্ছে যে নামের স্পেলিং অনুযায়ী ইভিএম মেশিনে আপনার নামটা 1 নম্বরে থাকে, আমার যতটুকু ধারণা, আমি পুরো অভিজ্ঞতা থেকে বলছি। তাহলে যে এই যে এতগুলো ফ্যাক্টর আপনার পক্ষে যাচ্ছে, এটাও তো আপনাকে একটা প্রার্থী হিসেবে অ্যাডভান্টেজ দেবে। আজকে এখানে যারা লোকসভা প্রার্থী আছে সবার বাইরে, আমি একমাত্র ভুলবুদ্ধ হওয়ার জন্য আজকে এখানে কি আছে কি নেই, আপনি সব জানেন, মানুষের কি দুঃখ দুর্দশা আছে। আজকে চিন্তা করলে আমার দুঃখ লাগে যে আপনার বিধানসভার মানুষকে আমি পুকুরের জল খেতে, তাই নাকি? হ্যাঁ, পুকুরের জল খেতে হয়। তার কারণ হচ্ছে আজকে কেন্দ্রীয় সরকারের মোদীজির যে প্রকল্প হরঘর জল, তার জলের মাধ্যম দিয়ে প্রত্যেক মানুষের বিশুদ্ধ জল পৌঁছে দেওয়া, আজকে সেগুলো কার্যকরী সব জল তো হয়নি। সেখানে যেটুকু হয়েছে সেগুলো লুটপাট প্রচুর দুর্নীতি আছে। আর 3-4টে গ্রাম মিলিয়ে দেখা যাচ্ছে একটা টিউবওয়েল আছে, যদি খারাপ হয়ে যায় তাহলে সেই তারা পঞ্চায়েত প্রধান উপপ্রধানকে জানানো দিনের পর দিন খারাপ করে, তখন বাধ্য হয়ে মানুষের পুকুরের জল খেতে হয়। আজকে গ্রাম বাংলায় আপনি ঢুকলে দেখতে পাবেন এখনও সেই মাটির এবড়ো রাস্তা, ইটের রাস্তা প্রচুর রয়েছে। অথচ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টাকা কোটি কোটি টাকা আসছে, তা কেন এখন এরকম রাস্তা থাকবে? আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে আপনার পাহাড়ে এরকম অবস্থা করে তো হাঁটা যাচ্ছে না, বললো আমরা বিজেপিকে ভর্তি হয়ে গেলে আমাদের এখানে বলেছি রাস্তা হবে। তাহলে আজকে আমি ঘরের কথা ধরুন, যে বিজেপি করে তারা ঘর পেল না, ঠিক আছে, তৃণমূলের বহু গরিব মানুষ আছে যারা ঘর পায়নি, পেয়েছে কারা? যারা অর্থনীতিতে সাবলীল, দোতলা 3তলা বাড়ি আছে, তার স্ত্রীর নামে, তার ছেলে মেয়ের নামে, তেলা মাথাতেই আবার তেল দেওয়া হয়েছে। অর্থাৎ আজকে মোদিজি যে গরিবের বন্ধু,
অর্থাৎ আমাদের যে প্রকল্পগুলো থেকে আপনি বুঝতে পারবেন মানুষ সেটা বুঝে নিয়েছে, যার ফলে আজকে পুরুলিয়া লোকসভা নির্বাচনে আমি নিশ্চিত যে এখানে দীর্ঘদিনে মানুষের দুঃখ দুর্দশা লাঘব করার জন্যে আমার উপরে ভরসা রাখবে এবং আমাকে আশীর্বাদ করবে এবং 4 তারিখে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের নতুন সূর্যোদয় হবে। আচ্ছা, এটা বিজেপির অভ্যন্তরে একটা গুঞ্জন আছে, একদম নিচু তলার কথা আপনাকে বলছি, যে এর আগে যারা বিজেপির প্রার্থী হয়েছিলেন বাইরে থেকে, জয় ব্যানার্জি, তারপরে একজন প্রাক্তন ডিজিও সম্ভবত লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, এবং ফলাফল যদি বিপক্ষে যায়, মানে হেরে যাওয়ার পরে তাদের আর এই এলাকায় আসতে দেখা যায়নি বা সংগঠন নিয়ে পড়ে থাকতে দেখা যায়নি। তা আপনি একদম একজন বিশুদ্ধ সাংগঠনিক লোক, সংগঠন করতে করতে একদম নিচু তলা থেকে উঠে এসেছেন। এই অ্যাসিওরেন্সটা একদম বিজেপির নিচু তলার কর্মীরা আপনার কাছ থেকে চাইছে। অনেক জায়গায় আমি তাদের সঙ্গে কথা বলে দেখেছি যে যদি ফলাফল অন্যরকম কিছু হয়, মানে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন কল্পনা করে বলছি, যদি ফলাফল বিজেপির বিপক্ষে যায়, অরুণদা আমাদের পাশে থাকবেন তো? দেখুন, আমার পূর্ব রেকর্ড থেকেই আপনার জানতে হবে 2021-এর নির্বাচনের পর পশ্চিমবাংলার যে সন্ত্রাস হয়েছিল তার সঙ্গে হাওড়া দাবি জেলায় সন্ত্রাস থেকে মুক্ত ছিল, ব্যাপক সন্ত্রাস। হ্যাঁ, হয়েছে। এটা জেসিবি দিয়ে মানুষের বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল, মেয়েদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছিল, বাড়ি লুট করা হয়েছিল, দোকানে আগুন দেওয়া হয়েছিল, দোকান লুট করা হয়েছিল। সেই সময় দোসাবের পর 4 তারিখ থেকে আমি জেলা ছিলাম এবং মানুষকে যে কয়েকজন জেলা নেতা পরিষেবা দিয়েছে তার মধ্যে আমি অন্যতম মুখ্য ভূমিকা রেখেছি। অর্থাৎ আমি প্রতিষ্ঠিত হওয়ার পরে রাজনীতিতে এসেছি, প্রতিষ্ঠিত হওয়ার জন্য আসিনি, এবং আমি মনে করি নিচের তলার কর্মীরাই আমার শক্তি দিচ্ছি, যার ফলে যখনই কোনো কর্মীর আঘাত লাগে আমি সঙ্গে সঙ্গে তার পাশে গিয়ে দাঁড়াই, তার ন্যায্য বিচার পাই না, এবং কর্মীরা যার ফলে আমাকে বিশ্বাস করে, ভরসা করে, এবং সংগঠনের ক্ষেত্রে কর্মীরা আমাকে জানে আমি সংগঠনের লোক, জেলা সভাপতি। অর্থাৎ আমি দৈনিক 10 থেকে 12 ঘন্টা কাজ করি জেলায় সংগঠন, এবং বিগত 2 বছর 3 মাসের মধ্যে মাত্র জেলার 5 দিন অফ হয়েছে। এই 4 রেকর্ড থেকে বুঝে নিন আগামী দিন আমি নিশ্চিত 100% যে উড়িয়ে লোকসভা আমি জিতছি, মানুষ আমাকে আশীর্বাদ করবে এবং মানুষকে আগামী দিনে 365 দিন আমি এইভাবেই পরিচালনা করব। আচ্ছা অরুণদা, আমার পরের প্রশ্নটা হচ্ছে, আপনি জানেন যে বিভিন্ন বিশেষজ্ঞদের যেটা মত, যারা এই ভোট নিয়ে গবেষণার কাজ করেন, সোশ্যোলজিস্ট, তারা বলছেন পশ্চিমবঙ্গের অনেকগুলি কেন্দ্র, এটা গোটা ভারতবর্ষের ক্ষেত্রেও প্রযোজ্য, পশ্চিমবঙ্গে এমন অনেকগুলি লোকসভা কেন্দ্র আছে যেগুলো হাইলি কমিউনালি পোলারাইজড, সাম্প্রদায়িকভাবে বিভাজিত। তার মধ্যে মুর্শিদাবাদ আছে, তার মধ্যে বসিরহাট আছে, যেখানে সংখ্যালঘু মুসলমান ভোটার সংখ্যায় বেশি। এইবারেই দেখলাম যে বিশ্বনাথ চক্রবর্তী, আপনি নাম শুনে থাকবেন, উনি বড় সোশ্যোলজিস্ট, একজন অধ্যাপক, ওনার একটা বিশ্লেষণ বেরিয়েছে, তাতে উনি এই লিস্টের মধ্যে উলুবেড়িয়া কেন্দ্রটাকেও ঢুকিয়েছেন, যে এটাও একটা, এখানে আস্তে আস্তে যেভাবে সংখ্যালঘুদের জনসংখ্যা বাড়ছে, এই কেন্দ্রটাও একটা হাইলি কমিউনালি পোলারাইজড কেন্দ্র হতে চলেছে বা হয়ে গেছে ইতিমধ্যে। মানে এখানের ভোটাররা ভয়ঙ্করভাবে হিন্দু মুসলমান এই ধর্মীয় বিভাজনে বিভাজিত। আমার প্রশ্ন হচ্ছে যে যেটা বলা হয় যে আপনার বিরুদ্ধে যে সমস্ত দলের প্রার্থীরা দাঁড়িয়েছে তাদের পুঁজিটা হচ্ছে মূলত সংখ্যালঘু ভোট, তৃণমূল হোক, সিপিএম কংগ্রেস হোক, আইএসএফ হোক, এরা ভোটে দাঁড়িয়েছে মূলত সংখ্যালঘু ভোট পেয়ে জেতার আশায়। কিন্তু সংখ্যালঘু ভোট এই এতগুলো দলের মধ্যে যদি ভাগ হয়ে যায়, তাহলে হিসেব মতো বিজেপির সুবিধা হবে। তা আপনি কি মনে করছেন অরুণদা যে আপনি উলবেড়িয়া কেন্দ্রে এই যে জয়ের আশা করছেন বা জিতবেন ধরছেন, এটা শুধুমাত্র হিন্দু ভোটারদের ভোট পেয়ে আপনার পক্ষে জেতা সম্ভব, নাকি আপনি হিন্দু ভোটার মুসলমান ভোটার এভাবে দেখছেন? দেখুন, আমি দেখছি সার্বিক ভোটার হিসেবে। আচ্ছা, আমি মোদিজির ভক্ত, অর্থাৎ মোদিজির যে মূল কথা সবকো সাথ সবকো বিকাশ সবকো বিশ্বাস, অর্থাৎ আমরা রাষ্ট্রবাদী মুসলিম যারা তাদের পক্ষে,
সেই আর দেশ বিরোধী যারা মুসলিম, অর্থাৎ যারা বাইরে থেকে এসে ঢুকেছে, অমিত শাহজি কালকে জনসভা বলেওছেন বাংলাদেশি রোহিঙ্গা আজকে দেখবেন তারাই আজকে সাধ্য জায়গাকে অসাধ্য করে। উলুবেড়িয়ায় যে সিএ আন্দোলন করে যে তাণ্ডব চলেছিল, দুপুর সময় ইস্যু করে যে তাণ্ডব হয়েছিল, যদি পক্ষপাতিত্ব না করা যায়, যদি নিরপেক্ষ সংস্থাকে যদি তদন্ত করা যায়, তাহলে দেখা যাবে এরাই সেই দল। একদম একটা স্পেসিফিক প্রশ্ন। অমিত শাহজি, নরেন্দ্র মোদীজি এসে তো সার্বিক ভারতবর্ষের জন্য তাদের কি পরিকল্পনা সেটা তো বলছেন। আমি আপনাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করছি, উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের জন্য আপনার একদম একটি ব্যক্তিগত পরিকল্পনার কথা বলুন, যেটা আপনি সংসদ হিসেবে করতে চান। একটা প্রথম আছে, একটা হচ্ছে পুরুলিয়া কলেজ, আচ্ছা, একটা হলে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র। এটা আপনার প্রায়োরিটি হবে। সুপার স্পেশালিস্ট হসপিটাল, যাতে যেখানে চিকিৎসা ব্যবস্থা চলবে সেই বিধানসভা যেতে হয়, এবং রেল প্রকল্প যেটা আপনার শ্যামপুর টু বাংলার হ্যাঁ, যাতে জোড়া যায়। ওটা শুভেন্দু অধিকারীও শ্যামপুরের জনসভায় বলেছেন। আমি করেছি। হ্যাঁ, এবং আজকে আপনার থেকে যাতে আগামী দিনে উদয়পুর হয়ে আরামবাগ, আজকে যদি এইগুলো করা যায়, মানুষের যোগাযোগ ব্যবস্থাগুলো তো একটা র্যাপিড ফায়ার করে শেষ করে দেবো, একদম ছোট্ট র্যাপিড ফায়ার। আপনি জানেন দুটোর মধ্যে একটা আপনাকে বাঁচতে হবে। প্রথম, রাজনীতির লোকেদের সিনেমা করা নাকি সিনেমার লোকেদের রাজনীতি করা? কোনটা আপনি প্রেফার করেন? দেখুন, আমি যে কোনো একটা বাঁচতে হবে। রাজনীতির লোকদের সিনেমা করলে সেটা কিন্তু বেশি স্থায়ী হবে। অর্থাৎ আপনি কি দুটো প্রশ্ন করলেন, সিনেমার লোক শেষে রাজনীতি করতে পারে, রাজনীতির লোকরা যদি সিনেমা করে সেটা সাময়িক জয়লাভ হতে পারে, সেটা দীর্ঘস্থায়ী হবে। কারণ আমার মানুষ খুব চালাক, মানুষ বোঝে কে তাদের পক্ষে কে তার। আচ্ছা, আজকে সেই জন্যে ভারতীয় জনতা পার্টি আজকে একসময় দুটো সংসদ ছিল, সেটা থেকে একটা এগিয়ে যায়। নেক্সট, সৌরভ গাঙ্গুলি না অভিজিৎ গাঙ্গুলি? দুজনের মধ্যে বাঁচুন। সৌরভ গাঙ্গুলি না অভিজিৎ গাঙ্গুলি? অভিজিৎ গাঙ্গুলি। আচ্ছা, কে বেশি খারাপ, আগের বামফ্রন্ট সরকার না এখনকার তৃণমূল সরকার? দেখুন, বামফ্রন্ট সরকারও ছিল খারাপ, বর্তমান তৃণমূল সরকার আরও বেশি খারাপ। টাকার এপি কেন? আচ্ছা, আমরা আমাদের ইন্টারভিউ এখানেই শেষ করছি। আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অনেক